বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2025, আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের আম, আজকে আহ, আপনার ফৌজদারি কার্যবিধির যে ক্লাস শুরু করতে যাচ্ছি, এবং আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন। সবাই 5 নম্বর প্রশ্নটা দেখেন যে কে ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন, এবং কি কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির অধীন 144 ধারার যে আদেশ, এই আদেশটা মানে আপনার কখন প্রদান করা হয় এবং কে প্রদান করতে পারে, এবং কতদিন পর্যন্ত এই আদেশটা কি থাকে, বলবৎ থাকে, এটা হলো আপনার প্রশ্ন। তো এখানে যে বিষয়টা আমাদের জানা রাখা দরকার যে কেন 144 ধারা আদেশ দেওয়া হয়। আমরা মোটামুটি যারা আহ, আইনের স্টুডেন্ট হই বা না হই, সবার একটা ধারণা আছে যে 144 সম্পর্কে, 144 ধারার আদেশ সম্পর্কে। মানে না বুঝলেও সবাই এটা জানে যে 144 ধারা জারি করছে। তো 144 ধারাটা কেন জারি করে? 144 ধারা জারি করে খুব সহজে যদি বলি, যে যখন আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয় গুরুতর আকারে, মানে বৃহৎ আকারে। বৃহৎ আকারে মানে ধরেন আম, কোথাও আহ, দুই দল রাজনৈতিক সমাবেশ ডাকছে একই সময়, তখন আদালত 144 জারি করতে পারে যাতে ওই জায়গায় কেউই উপস্থিত না হয়, এবং ওই মুহূর্তে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে। তো সেই ক্ষেত্রে দেওয়া হবে 144 ধারার আদেশ। আর একটা জিনিস খেয়াল করবেন, 106 এবং 107 শান্তিরক্ষার মুসলেকা, যখন পরিস্থিতি একটু কম মারাত্মক তখন নির্দেশ দিবে 106 আর 107-এর। আর যখন দেখা যাচ্ছে যে থামানো যাচ্ছে না, তখন নির্দেশ দিবে 144। বুঝতে পারছেন? মানে ওই যে আমরা, মানে উদাহরণ এমনি মনের মধ্যে চলে আসে, ইলিশ মাছের কেজি ধরেন 4,000 টাকা, আর এমনি যে ছোট ছোট খাই না, কি চাপলে না কি বলে, তাতেও তো ইলিশ মাছের গন্ধ আছে। তাহলে ওইটা হচ্ছে 107। বুঝতে পারছেন? মানে যখন কম পরিসরে, মানে বিথিকা দ্বারা শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, তখন আমার যাই মামলা করতে হবে কিসের, 107-এর। আর যখন বৃহৎ পরিসরে হয়ে গেছে যে না, এখন আর বিথিকারে থামানোই যাচ্ছে না, বা বিথিকার সাথে তার স্বামীরাও জড়িত, দেবর স্বামী যারা যারা আছে জড়িত, তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে কত, 144। আচ্ছা, এখন 144 ধারার মামলা যেরকম করা যায়, 144 ধারার ভাই আপনি আদালত স্বপ্রণোদিত হয়েও আদেশ দিতে পারে যখন কোনো পরিস্থিতি ভয়ানক হয়, যে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, সেই পরিস্থিতিতে 144 ধারার আদেশ প্রদান করে হয়ে থাকে। ওই যে বিশেষ করে বললাম যে মানে দুই দল এক জায়গায় সমাবেশ ডাকছে, বা যদি যদি মনে করে যে এই 144 ধারা না ডাকলে মানুষের জনসমাবেশ থামানো যাচ্ছে না, সেই সকল পরিস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশ জারি করতে পারে। এবং এই ফৌজদারি কার্যবিধি অনুসারে 144 ধারার আদেশ শুধুমাত্র জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনারা ছাড়া অন্য কোনো ব্যক্তি 144 ধারার আদেশ জারি করতে পারে না। আর 144 ধারার আদেশ যদি জারি করে, যদি আদেশ দেয়, এটা সর্বসাকুল্যে বলবৎ থাকবে। যদি তারা বাতিল না করে পূর্বেই, তাহলে সর্বসাকুল্যে বলবৎ থাকবে কতদিন? 2 মাস। এই 2 মাসের বেশি বাড়ানোর ক্ষমতা তাদের নেই। এই 2 মাস বলবৎ থাকবে। এটা বাড়াতে পারে কে? সরকার। সরকার কিসের মাধ্যমে বাড়াতে পারে? গেজেটের মাধ্যমে বাড়াতে পারে। তো এই হলো কথা 144-এর। এবং 144-এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। তো এই হলো একটু সামারি বললাম। আমরা বিস্তারিত পড়বো, আসেন আমরা উত্তরে চলে আসি, ক এর উত্তরে। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন যে কত মাত্রই পড়লাম, তারপর একবার পড়ি। কে ফৌজদারি কার্যবিধি 1898 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন, এবং কি কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে। তো ভূমিকায় আমরা চলে আসি। দাঙ্গা হাঙ্গামা মারামারি বা রাজনৈতিক ইত্যাদি কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকলে জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশ দিতে পারে। কে কে পারে? জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর যদি দেখেন, যিনি 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন,
ফৌজদারি কার্যবিধি 1898 144 ধারা অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেটগণ 144 ধারা আদেশ জারি করতে পারেন। একটা হলো জেলা ম্যাজিস্ট্রেট, আর একটা কি অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত। তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম যে বিচারিক ম্যাজিস্ট্রেট কখনো 144 ধারা আদেশ জারি করতে পারে না। পারে কি? পারে না। এই দুই ম্যাজিস্ট্রেটের মধ্যে যে কেউ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আসন্ন বিপদের ক্ষেত্রে 144 ধারা জারি করতে পারে। আমরা চলে আসি যে যেসব ক্ষেত্রে 144 ধারা জারি করা যায়। কোন কোন ক্ষেত্রে 144 ধারা জারি করা যায়? আম, নিম্নোক্ত পরিস্থিতিতে 144 ধারা জারি করা যায়। আইনানুগভাবে নিযুক্ত কোনো ব্যক্তি বাধা, বিরক্তি বা ক্ষতির আশঙ্কা করলে, দেখছেন, আইনানুগভাবে নিযুক্ত কোনো ব্যক্তি, ধরেন পুলিশ বা অন্যান্য যারা আছে, যারা আইনগতভাবে নিযুক্ত, তারা যদি মনে করে যে এই জায়গায় যদি আমরা ডিউটি দেই তাহলে বাধা, বিরক্তি বা ক্ষতির আশঙ্কা আছে, তাহলে কি জারি করতে পারে? 144 ধারা জারি করতে পারে। মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে, এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে ক্ষেত্রে মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা কি বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। দাঙ্গা বা মারামারি আশঙ্কা থাকলে, মারামারি বা দাঙ্গা তো আমরা দণ্ডবিধিতে কি আরো ভালো বুঝবো। মারামারি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি, আর দাঙ্গা হয় পাঁচ বা ততোধিক ব্যক্তি। জনগণের শান্তিতে ব্যাঘাত ঘটায় এমন কোনো কাজ হতে বিরত রাখার জন্য, এছাড়া যে কোনো কাজ যেটা জনগণের শান্তিতে কি ঘটায়, ব্যাঘাত ঘটায়। তাহলে উপরোক্ত ক্ষেত্রগুলোতে বা কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যাবে। এই ধারা মূলত অস্থায়ী প্রকৃতির আদেশ, এটা আন্ডারলাইন করেন, এটা কি আদেশ? অস্থায়ী প্রকৃতির আদেশ। যা যা শুধুমাত্র, এই যে আন্ডারলাইন করেন, খুবই জরুরি পরিস্থিতিতে, মানে 144 মানেই সেটা খুবই জরুরি পরিস্থিতিতে হতে হবে। একজন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র ওইসব ক্ষেত্রে এই অনন্য সাধারণ ক্ষমতা প্রয়োগ করবে যা অন্য কোনো উপায় সমাধান করা সম্ভব না। অর্থাৎ যদি অন্য উপায় সমাধান করা যেত তাহলে 144-এর দরকার হতো না। এখানে উল্লেখিত জরুরি পরিস্থিতি অবশ্যই হঠাৎ উদ্ভব হতে হবে, হঠাৎ, স্যাডেনলি, যে হঠাৎ করে দরকার, এবং এর পরিণতি হবে অত্যন্ত মারাত্মক। অর্থাৎ জরুরি পরিস্থিতির উদ্ভব হলে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে একটি মারাত্মক ক্ষতির কারণ হবে। কোনো পক্ষকে অন্যায় সুবিধা প্রদানের লক্ষ্যে এই ধারার প্রয়োগ করা যাবে না। কোনো পক্ষের অন্যায় সুবিধা প্রদান করা এই ধারার কিন্তু কোনো লক্ষ্য না। এই ধারার লক্ষ্য হলো কোনো প্রকার যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয়। তো আমরা অ্যাকচুয়ালি এই প্রশ্ন আগে একবার পড়ছি, তারপরে আবার পড়ছি, কারণ এই যে নোট আপডেট করা হয়েছে। যদি বলেন স্যার আপডেট কোথায় করা হয়েছে, ওই যে এর আগের প্রশ্নগুলোতে বেশি আকারে পাইছেন, তারপরে এই জায়গায় খুঁটিনাটি বানান আছে বা কি কি আপডেট করছে এই জায়গায় দেখবেন। সো এখন আমরা আরেকবার পড়তেছি যাতে ওই যে সকল জিনিস আপডেট করা হয়েছে এটা আমরা আরেকবার দেখতে পারি আর কি। তো এখন আমরা যেটা দেখব, 144 ধারার আদেশ বলবৎ থাকে কতদিন? যতদিন বলবৎ থাকে। 144 ধারা জারি করা হলে তা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ থাকে। এটা ইম্পর্টেন্ট। কতদিন? 2 মাস। 2 মাস অতিবাহিত হবার পর 144 ধারা আদেশ বাতিল হয়ে যাবে। যখন 144 ধারা জারি করছে এবং 2 মাসের বেশি হয়ে গেছে, তখন 144 ধারার আদেশ অটোমেটিক্যালি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এরপরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় বা স্বাভাবিক না হয়, তাহলে শুধুমাত্র সরকার, আন্ডারলাইন করেন, গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এটা ইম্পর্টেন্ট, কি দ্বারা? গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আদেশের সময়সীমা বাড়াতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে 144 ধারার আদেশ যে সর্বোচ্চ 2 মাস, এটা বাড়াতে পারে কে? সরকার। কিসের মাধ্যমে? গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে। অলি আহাদ বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে 2 মাস অতিবাহিত হবার পর ম্যাজিস্ট্রেট কর্তৃক পুনরায় বা পরবর্তী আদেশ অবৈধ। 2 মাসের বেশি এরূপ আদেশ দেওয়া এখতিয়ার বহির্ভূত, এভাবে মেয়াদ বাড়ানো যাবে না। বুঝছেন? এখন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরেন একবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে একজন ব্যক্তি, সে আপনার ওই, সরি, মানে একটা ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট 144-এর আদেশ দিছে, প্রশ্ন সমস্যামূলক প্রশ্ন। আদেশ দেওয়ার পরে কিছুদিন পরে জেলা ম্যাজিস্ট্রেট আবার এই 2 মাস আদেশের এর মেয়াদকাল আবার বাড়াইছে। তো এই যে যে বাড়ালো, এটা কি বৈধ কিনা আলোচনা করুন, এ হলো প্রশ্ন। আর আপনি যদি বলেন স্যার আপনি তো এই জিনিস পড়ান নেই, এই জায়গাতে এরকম প্রশ্ন নাই, বলেন তো আছে কিনা? অবশ্যই আছে। ওই যে যে জেলা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যদি দেয় কতদিন,
2 মাস। উনি কি মেয়াদ বাড়াতে পারে? না, সরকার মেয়াদ বাড়াতে পারে না। মেয়াদ বাড়াতে পারে কে? সরকার। কিসের সরকার। মাধ্যমে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। উনি যদি বাড়ায় সেটা কি হবে? অবৈধ। অবৈধ হবে। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন করা। রিভিশন করা। দায়রা জজ আদালতে 439 ক ধারায় রিভিশন করা। এ হলো উত্তর। এখন যদি বলেন যে এ তো কোন সিটে আছে, এ তো আমরা জানি না, এ তো বাদে নাই, তাহলে তো এটা তো আপনার সমস্যা, বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি 144 ধারার অমান্যের শাস্তি। দেখেন, এত আপডেট করলাম, তারপর শান্তি থেকে গেছে। শাস্তি হবে, শাস্তি। শান্তি দেখছেন, অনেকে হয়তো বা শাস্তিই পড়ছেন। শাস্তি দেখেন, 144 ধারা অমান্য করলে তা পেনাল কোড 1860-এর আন্ডারলাইন করবেন 188 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এটা যারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে, মানে উকিল সাহেবরা অনেকে জানেন না যে 144 ধারা অমান্য করলে অ্যাকচুয়ালি ওই জায়গা কি হয়। ওনারা দেখা গেল একটা সিআর মামলা যে করে দেয়, মানে নালিশি মামলা করে দেয়, ভাঙচুর করছে, সে নালিশি মামলা করতেই পারে, but নালিশি মামলা তো নতুন প্রেক্ষাপট। কিন্তু এই যে 144 ধারার আদেশ যে ভঙ্গ করলো, এটা দণ্ডবিধির 188 ধারায় বলা হয়েছে যে সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করার শাস্তি। সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করার শাস্তি। তাহলে 144 ধারার আদেশ যদি অমান্য করে, তাহলে দণ্ডবিধির কত ধারার অপরাধ? 188 ধারা। অর্থাৎ ধারা 144-এর অধীন প্রদত্ত আদেশ অমান্যকারীদের দণ্ডবিধির 188 ধারা মোতাবেক শাস্তি প্রদান করা যাবে, তবে জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড প্রয়োগ করতে পারবে না। কিন্তু তার মানে এই না যে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওই জেলা ম্যাজিস্ট্রেট সরাসরি শাস্তি দিবে, উনি দিবেন না। ওনাকে সিআর মামলা দায়ের করতে হবে, ওনাকে বাদী হয়ে। হ্যাঁ। সিআর মামলা হলো কমপ্লেইন রেজিস্টার্ড কেস, নালিশি মামলা। ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুযায়ী যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবে, কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবে না। তাহলে 144 ধারার আদেশ যদি কেউ অমান্য করে, প্রতিকার কি বলে? মামলা করবে। ফৌজদারি কার্যবিধি না, দণ্ডবিধির 188 ধারা অনুসারে। এবং এক্ষেত্রে আহ, মামলা স্বয়ং উনাকেই করতে হবে, ওই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু শাস্তি দিতে পারবে না। এবং এখানে একটু লিখে রাখেন, 144 ধারার বিরুদ্ধে প্রতিকার রিভিশন। দায়রা জজ 144 ধারার বিরুদ্ধে প্রতিকার দিয়ে লেখেন দায়রা জজ আদালতে রিভিশন। দায়রা জজ। না, বিচারি ম্যাজিস্ট্রেট। যে যা বুঝলি তোর মনে করার দরকার নেই। একটা সহলের প্রতিকার, মানে এই বিচারটা করবে দায়রা জজ, বিচারি ম্যাজিস্ট্রেট। দায়রা জজ বিচার করবে। যদি আসলে 144 দ্বারা 2 মাস অতিবাহিত হওয়া যাবে না, ব্যাখ্যা করো। দায়রা জজ আদালতে রিভিশন করতে হবে, যে যার বিরুদ্ধে 144 জারি হয়েছে। ধরেন ওই যে যে কথা বললাম, এই সমাবেশ ডাকছে আওয়ামী লীগও, সমাবেশ ডাকছে বিএনপিও, 144 ধারা জারি করছে। তাহলে আওয়ামী লীগ বিএনপি তারা যদি এগ্রিড হয়, সংক্ষুব্ধ হয় যে কেন আমরা সমাবেশ করতে পারবো না, তাহলে ওই মুহূর্তে তাদের প্রতিকার কি? রিভিশন করা। কোথায়? দায়রা জজ। দায়রা জজ আদালতে রিভিশন করা 439 ক ধারায়। আমি স্ক্রিনে লিখে দিছি, দেখতে পারেন। 439 ক ধারায়। বুঝছেন? হ্যাঁ, আরিফ সাহেব যেন কি বললেন? আপনার তো স্যার বললাম কি যে শাকিল একটু ফেলাই আমার সামনে। 144 দ্বারা মামলা হুম। 2 মাস পর্যন্ত কার্যকর, কি কার্যকর কি? সর্বোচ্চ 2 মাস পর্যন্ত কার্যকর হবে না। হ্যাঁ, ব্যাখ্যা করো। সর্বোচ্চ 2 মাস পর্যন্ত কার্যকর হবে না, কে বললো? স্যার এই যে আপনি সর্বোচ্চ তো 2 মাস পর্যন্ত হবেই, 2 মাসের বেশি হবে না। 2 মাসের বেশি হবে না, তাই 2 মাসের বেশি কার্যকর হ্যাঁ থাকবে না, ব্যাখ্যা করো। হ্যাঁ, তা ব্যাখ্যা করতে পারলে এই যে যা উত্তর করছেন তাই, খালি ওইটুকুর সাথে জোড়াই দিতে হবে যে আলোচনার পরিশেষে বলা যায় যে 144 ধারার আদেশ সর্বোচ্চ 2 মাস বলবৎ থাকে, এর বেশি কার্যকর। এর বেশি বলবৎ করতে হলে, এর বেশি যদি বাড়াইতে হয়, তাহলে কারা লাগবে? কারা লাগবে বলেন? ওই সরকারের ব্যাখ্যা। সরকারের লাগবে, সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়াতে পারে। তার একটা মামলা বেতন, তো এই মামলা নয় তো কথা বলছি। আলী আহমেদ বনাম রাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এখন আমরা
5-এর খতে আসি, খ। পঁয়তাল্লিশ। ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি কি? মানে এতক্ষণ আমরা পড়ছিল 144, স্যার আর এখন হলো 145 ধারায় যে আপনি মামলা করবেন বা প্রসিডিং রুজু, এটার শর্তকে কি, মানে কোন পরিস্থিতির উদ্ভব হলে 145 ধারা মামলা হতে পারে। এরপরে ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। সো এই দুই অংশের উত্তর আগে পড়ি, তারপরে বাদ বাকি অন্যটুকুর আসি। বেশ হেলদি প্রশ্ন, মানে বড় প্রশ্ন। তো প্রথমে আমরা চলে আসি 145 ধারা কেন দেয়। 145 ধারা কেন দেয় এটা যদি আমি আপনাদের একটু বলি, সেটা হলো যে ভাই 145 ধারার হচ্ছে ঘটনাটা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ থাকতে হবে। মানে স্থাবর সম্পত্তির দখল নিয়ে একটা বিরোধ, জমি পানির দখল নিয়ে একটা বিরোধ, এবং এই বিরোধের কারণে কোনো পক্ষরে বেদখলের হুমকি দেওয়া হয়েছে অথবা বেদখল করা হয়েছে, দুইটা বিষয়। 145 মানে হয় বেদখলের হুমকি দিছে, নাহলে বেদখল করা হয়েছে। তো যখন হুমকি দিল বা যখন বেদখলের করলো, তখন থেকে 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে। তখন থেকে কতদিন? 2 মাস। 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যখন আপনি মামলা করবেন এবং তিনি যদি অনুসন্ধান বা তদন্ত করে দেখেন যে আসলেই 2 মাস পূর্বে তারে বেদখল করা হয়েছে অথবা আসলেই 2 মাস পূর্বে তারে বেদখলের হুমকি দেওয়া হয়েছে, তখন তাকেই প্রকৃত দখলকারী হিসেবে কি করবেন? বিবেচনা করবেন। সে যদি তারা যদি হুমকি দেয়, তাহলে বলবে যে তোমার হুমকি দিয়েছে, যার যে হুমকি দিয়েছে তারা নিষেধ করবে যে ও ওই জায়গা থাকবে যতদিন পর্যন্ত বেআইনি ভাবে তার আইনগত পন্থায় তাকে উচ্ছেদ করা না হচ্ছে। আর যদি তারে 2 মাস পূর্বে বেআইনি ভাবে বেদখল করেই ফেলে, তাহলে তার দখল ফিরাই দিয়ে বলবে যে তুমি তোমার জায়গায় থাকবা যতদিন পর্যন্ত তোমাকে আইনগত পন্থায় উচ্ছেদ করা না হচ্ছে। এই হলো 145। তবে 145-এর ক্ষেত্রে আদালত সুমোটো অর্ডার দিতে পারে না, ওনার কাছে একজনকে নালিশ করতেই হবে, হোক সে পুলিশ হোক সে অন্য কোনো ব্যক্তি। কিন্তু 144-এর ক্ষেত্রে সুমোটো অর্ডার দিতে পারে। এবং 144 বলেন আর 145 বলেন, উভয় ক্ষেত্রেই প্রতিকার, মানে উভয় ক্ষেত্রেই আপনার এই যে মানে নালিশটা বা মামলাটা করতে হবে বা আদেশটা দিবে হলো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144 আর 145-এ এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিন্তু কোনো ফাংশন নেই। আর 145-এর বিরুদ্ধেও সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন, আর 145-এর বিধিবিধান ভঙ্গ করলেও সেটা মামলা হবে দণ্ডবিধির 188 ধারা। এই দুইটা বিধান সেম, 144-এও সেম, 145-এও সেম। তো একটু পড়ি, দেখেন আর একটা মজার বিষয়, সেটা হলো যে আপনারা অনেকেই আম, এটা মনে থাকে না বা বুঝেন না, হয়তো বা ভাবেন যে 144-এও বলবৎ থাকে 2 মাস, 145-এও বলবৎ থাকে 2 মাস। 145-এ মামলাটা 2 মাসের মধ্যে করতে হবে, কিন্তু 145-এর আদেশ যার পক্ষে গেল সেটা কিন্তু মানে কোনো নির্দিষ্ট কার্যকাল নাই যে এতদিন বলবৎ থাকবে। ওখানে বিধানটা হলো যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। এটাই হলো 145। এখন যদি বলেন স্যার আইনগত পন্থা মানে কি, আইনগত পন্থা মানে হলো ধরেন দেওয়ানি মামলার মাধ্যমে তাকে উচ্ছেদ করা না হচ্ছে ততদিন পর্যন্ত সে তার দখল বজাইয়া রাখিবে। তো একটু পড়ি, দেখেন তাহলে আরো ভালো বুঝবো আমরা। সত্য আছে কিনা ওটা কোনো বিবেচ্য বিষয় না। 145-এ সত্য ডাজেন্ট ম্যাটার। 145-এ দেখতে হবে দখল ছিল কি ছিল না। স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 1898-এর 145 ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। যিনি আদেশ দিতে পারবেন, দেখেন স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে কার্যবিধির 145 ধারা অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দিতে পারে, আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপরিল্লিখিত যে কোনো একজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারেন। 145 ধারার অধীন প্রসিডিং এর প্রয়োজনীয় উপাদান বা শর্ত, মানে 145 ধারার মামলা যদি আপনি করতে চান তাহলে কি কি শর্ত এখানে থাকা লাগবে। নিম্নোক্ত উপাদান অবস্থা বা অপরিহার্য শর্ত বিদ্যমান থাকলে 145 ধারার অধীন প্রসিডিং রুজু করা যাবে। পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ থাকবে। পক্ষদ্বয়ের মধ্যে কি থাকবে? বিরোধ। বিরোধের বিষয় হবে এই যে দেখেন, জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ভূমি
অন্যান্য উৎপাদিত দ্রব্য সম্পত্তির খাজনা মুনাফার দখলকে কেন্দ্র করে। বিরোধের খবর ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে পেয়েছে, দেখছেন বিরোধের খবর অবশ্যই ম্যাজিস্ট্রেটকে কোনোভাবে কি হবে, পেতে হবে। বিরোধের কারণে শান্তি ভঙ্গ হবে এই মর্মে ম্যাজিস্ট্রেট কি হবেন, সন্তুষ্ট হবে। এবং ম্যাজিস্ট্রেট মনে করবেন যে এই বিরোধের কারণে কি হতে পারে, শান্তি ভঙ্গ হতে পারে। বিরোধ অবশ্যই সংবাদপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় ব্যক্তির মধ্যে হইতে হবে। স্থানীয় ব্যক্তির মানে হলো, ধরেন আপনি যদি গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেন, তাহলে ঘটনাটা ঘটতে হবে কার কাছে, গোপালগঞ্জের। এখন ঘটনা ঘটছে নড়াইলে, সেই মামলা আসে যদি গোপালগঞ্জে করেন তাহলে কিন্তু হবে না। স্যার, বিরোধের কারণে শান্তি ভঙ্গ হবে এই মর্মে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়। তার মানে মানে ঘটনা সত্য কিনা। বলেন বলেন। তার মানে উনি ভাববে যে এখানে আসলেই শান্তি ভঙ্গ হবে, শান্তিভঙ্গ, জি, ভাববে। হয়ে গেছে বা হবে, ও, ঠিক আছে, শান্তিভঙ্গ হয়ে গেছে অথবা কি হবে। হবে। সেটা নিবে, গ্রহণ করবে বিষয়টা, যে হ্যাঁ বিষয়টা সত্য এবং বুঝতেন কিনা, না আরো বলবো? সন্তুষ্ট মানে মানে এটা আমি বুঝি নাই স্যার, মানে হয় সে মানে শান্তি ভঙ্গ হয়েছে, ভালো হয়েছে, এরকম তো খুশি হয়েছে না, ও না, সন্তুষ্ট না। না এই তো যেহেতু মানে এটা আমি ভালো সন্তুষ্ট হবেন বলতে উনি শিওর হয়েছে যে এই ঘটনা ঘটছে, হ্যাঁ, সেবা করবে। উনি খুশি হয় নাই। হ্যাঁ, সেইটাই আর কি। এই মানে সন্তুষ্ট হওয়া মানে মানে উনি জানলো যে এরকম ঘটনা ঘটলো। এটা এটা সত্য, জি সত্য ঘটনা, জি। শেষ সত্য ঘটনা। তো সন্তুষ্ট শব্দের অর্থ কিন্তু ভুল ব্যাখ্যা করলে হবে না। সন্তুষ্ট মানেই যে সব সময় একেবারে দাঁত কেলায় হাসবো, বিষয়টা কিন্তু তা তা না। না, মানে এটা আসলেই উনি দেখেন, বাস্তবে দেখতে পাইছে যে এটাই সত্য। আচ্ছা, ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বোঝাবে। উল্লেখিত শর্ত বা উপাদান বিদ্যমান থাকলে 145 ধারার অধীন প্রসিডিং রুজু করা যাবে। তো এগুলো আসলে মনে রাখা খুব বেশি কঠিন না, যে বিরোধ থাকবে, বিরোধ থাকবে জমি পানি ভূমি নিয়ে, তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করবে, শান্তিভঙ্গ মর্মে সন্তুষ্ট হবে, তারপরে এখতিয়ারের মধ্যে হতে হবে, এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। এখন আমরা চলে আসি যে বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় কি। উনি তো জানলেন যে এই জায়গা অমুক কাজ হতে পারে, উনি মোটামুটি শিওর হলেন, এখন এই মুহূর্তে ওনার কি কি করণীয় আছে সেটা বলবো। দেখেন, সেটা হলো যে 145 ধারার ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অনন্য সাধারণ ক্ষমতা। অনন্য সাধারণ মানে ক্ষমতা মানে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। এই ক্ষমতা সব সময় প্রয়োগ করতে পারবে না। ম্যাজিস্ট্রেট যদি এই ধারার অধীন বিরোধ দ্বারা শান্তিভঙ্গের ব্যাপারে সন্তুষ্ট হন তখন এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সো প্রথমেই আসি আমরা, যারা, আমি একটু বলে দিই, এই জায়গায় আমরা 145-এর 1 2 3 4 5 6 উপধারাগুলো পড়ছি। যারা আপনি উপধারা মনে থাকবে না, সে কিভাবে লিখবেন, সে লিখবেন যে 145 ধারা অনুসারে নিম্নে আলোচনা করা হলো, বা সন্তুষ্ট হন তখন 145 ধারা ক্ষমতা, 145 ধারা অনুসারে নিম্নোক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তারপরে স্টার দিয়ে দিয়ে শেষ। আর যার মনে থাকবে সে সাবসেকশন মেনশন করবেন, বাট ভুল হওয়ার সম্ভাবনা থাকলে সাবসেকশন আমার দরকার নাই। ধারা 145-এর 1 অনুযায়ী ম্যাজিস্ট্রেট তখন বিরোধী পক্ষদের ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হতে এবং নিজেদের দাবি সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য লিখিত আদেশ দিবেন। এটা মানে কি? উনি যে ওই যে মামলা করলো, তো তখন উনি বলবে যে পক্ষগণরে ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হতে এবং তাদের লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য লিখিত কি দিবেন, আদেশ দিবেন। বিথিকা যদি মামলা করে নাদিরার বিরুদ্ধে, তাহলে নাদিরারে বলবে যে আপনি ব্যক্তিগতভাবে হাজির হন বা অ্যাডভোকেটের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বুঝছেন? তাহলে আমরা প্রথমে মনে রাখবো যে ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে লিখিতভাবে বক্তব্য উপস্থাপন করতে হবে। তারপরে 145-এর 2 অনুযায়ী জমি বা পানি বলতে, এটা প্রিরির জন্য ভিভিআই, যে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্যাগার, ফসল, সম্পত্তির খাজনা বা মুনাফাও বোঝাবে। তাহলে জমি বা পানি বলতে কি কি বোঝাচ্ছে? দালান, বাজার, মৎস্যাগার, ফসল, সম্পত্তির খাজনা বা মুনাফাও বোঝাবে। নর্মালি স্থাবর সম্পত্তি কিন্তু সম্পত্তির খাজনা না বা মুনাফা না, কিন্তু এই জায়গায় জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্যাগার, ফসল, সম্পত্তির খাজনা বা মুনাফাও বোঝাবে। স্যার কোনো দিকটা সম্পর্ক বাদ হুম। না কাজে ইচ্ছা বলে দিত। আচ্ছা, ধরেন
আল্লাহ আপনারে বলছে কি যে তোমার যখন খারাপ লাগবে, যখন তুমি সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ, তখন তুমি তোমার সে নিচে যারা আছে তাদের সাথে তোমার তুলনা করো। ঠিক আছে? তাদের সাথে তোমার তুলনা করো, তোমার সে উপরে যারা আছে তার সাথে তুলনা করো না। ধরেন আপনারা এই সেম পরিস্থিতিতে আপনাদের রেজাল্ট আসে নাই, কেউ 1914 জনের মধ্যে আসেন, কারো রেজাল্ট 1914 জনের মধ্যে আটকা। এখন আপনাদের সে খারাপ অবস্থা কার আর আছে? ধরেন ধরেন যারা, আপনারা তার একবার রিটেন দিতে পারতেছেন, আপনাদের সে খারাপ অবস্থা আছে যারা এমসিকিউতে নামে গেছে। এখন তারা না নিবে রিটেনের প্রস্তুতি, না নিবে এমসিকিউ এর প্রস্তুতি, মানে তারা কি একটা দোটা নাই আছে। দেখেন আবার মন খারাপ, আবার যে কোনো পরীক্ষা যদি দিতে চাই, যে কোনো একটা আমার চালাই, যে কোনো মানে কি, মানে প্রিলি তো আগে, যদি আমি ফেল করি তাহলে তো আমার প্রিলি জায়গা করতেই হবে। তো তার থেকে কি আপনারা ভালো আছেন না? এক ধাপ তো উপরে আছেন। দেখেন, আচ্ছা, তারপরে দেখেন, হ্যাঁ মাহবুব সাহেব রেজাল্ট পাবেন, সমস্যা নাই। ধারা 145-3 অনুযায়ী উক্ত আদেশের একটি নকল, আন্ডারলাইন করবেন, সমন জারির মতো করে জারি করবে এবং আদেশের একটি নকল বিরোধী বস্তুর কাছাকাছি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবে। তাহলে ওই যে যে উনি আদেশটা দিল, এটা সমনের মতো করে জারি করবে এবং আদেশের নকল কোথায় গিয়ে লটকাইয়া দিবে? যে যে জিনিসটি বিরোধ, যে বিষয়বস্তু নিয়ে বিরোধ, সেখানে গিয়ে প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবে। এটির বাস্তবিক ব্যবহার আছে স্যার? লটকাইয়ে না, বিরোধী সম্মত আছে, আমি দেখছি অনেক জায়গায়। লাগাই লাগাই হ্যাঁ লাগায়, আমি দেখছি অনেক জায়গায়। দেখেন, হ্যাঁ। তো তাহলে ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হবে, এটা হলো এক। জমি পানি বলতে কি কি বোঝায়, এটা হলো দুই। আদেশের কপি সমনের মতো করে জারি করবে, এটা হলো তিন। চার দেখেন 145-4 অনুযায়ী ম্যাজিস্ট্রেট পক্ষ সময় লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন, সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ উক্ত জমির দখলে আছে। মানে উভয় পক্ষ যখন উপস্থিত হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট উভয় পক্ষরে দেখবে, যে পরীক্ষা করবে, সাক্ষ্য গ্রহণ করবে এবং দেখবে যে কে জমির দখলে আছে এবং আগে কে ছিল। যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে আদেশের পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক, আন্ডারলাইন করবেন, পূর্ববর্তী 2 মাস বললেন, পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট উক্ত দখলচ্যুত পক্ষকে দখলদার বলে ঘোষণা দিবেন। তিনি যদি নিশ্চিত হন যে 2 মাস পূর্বে, 2 মাস পূর্বে কি দেওয়া হয়েছে, কাউকে বেদখল করা হয়েছে, তখন যারে 2 মাস পূর্বে বেদখল করলো তার এই প্রকৃত দখলকারী হিসেবে কি করবে? ঘোষণা করবে। 145-4 মনে রাখতে হবে, ভিভিআই। প্রবলেমেটিক প্রশ্ন আসলে, এই প্রবলেমেটিক প্রশ্ন সলভ করতে হলে 145-4 আমার জানতে হবে। 145-4 মূল কথা হলো যে তিনি দেখবেন যে বিগত 2 মাসের মধ্যে কাউরে বেদখল করা হয়েছে কিনা। বিগত 2 মাসের মধ্যে যদি কাউরে বেদখল করে, তাহলে তার এই প্রকৃত দখলকারী হিসেবে বিবেচনা করবে। এটাই হলো 145-4। জি। তবে মামলাটা করতে হবে কতদিনের মধ্যে? 2 মাস। 2 মাস। যদি এই 2 মাস অতিবাহিত হইলে কি আর কিছু করতে হবে? 2 মাস অতিবাহিত হওয়ার পরে যদি মামলা করেন, তাহলে তো অনুসন্ধান রিপোর্টে আপনার পক্ষে রিপোর্ট আসবে না। সো আপনি 145-এ কোনো প্রতিকার পাবেন না, যেহেতু 145 সত্যের কোনো বিষয় না। বুঝছেন? আচ্ছা, ধারা, তারপর দেখেন আর একটা উপধারা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো 145-6। ধারা 145-এর পাঁচ লাইন কাজ দরকার আপনার? কি করবে? না, এই মিস্টেক করবো না, ঠিক আছে। ঠিক আছে। ধারা 145-6 অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি বর্তমানে যে পক্ষ দখলে আছে তাকে দখলদার বলে গণ্য করা উচিত। ম্যাজিস্ট্রেট যদি দেখে যে বর্তমানে যে দখলে আছে তাকেই কি দখলকারী হিসেবে গণ্য করা উচিত, তখন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে যথাযথ আইনগত পন্থায় উচ্ছেদ না করা পর্যন্ত উক্ত ব্যক্তিকে দখলে থাকবেন। মানে উনি যদি দেখেন যে বিথিকা দখলে আছে, বিথিকারে বেদখলের হুমকি দিয়েছিল এবং বিথিকাই প্রকৃত দখলকার, তাহলে বিথিকারে বলবে যে যতদিন তোমারে যথাযথ পন্থায় বেদখল করা না হচ্ছে, ততদিন পর্যন্ত তুমি এই জমির দখলে থাকবা এবং তিনি দখলের অধিকারী, তার দখলে ব্যাঘাত ঘটানো কি নিষিদ্ধ। এছাড়া বেদখল হওয়া ব্যক্তিকে দখল পুনরুদ্ধারের নির্দেশ দিবেন। বেদখল হওয়া ব্যক্তি মানে যে যদি দেখে 2 মাসের মধ্যে বিথিকাকে বেআইনিভাবে বেদখল করা
হয়েছে, তাহলে তাকে কি দিবেন? দখলের দখল ফিরিয়ে দিবেন। দিতে হবে 145-এর 6। ছয়। তাহলে 145 থেকে যদি কোনো সমস্যামূলক প্রশ্ন আসে, দুইটা উপধারা আমাদের ওই সমস্যাটার সমাধান করতে লাগবে, 145-এর 4 আর 145-এর ছয়। 6। 145-এর 4-এ বলতেছে যে বিগত 2 মাসের মধ্যে যে দখলে ছিল তারে প্রকৃত দখলকারী হিসেবে বিবেচনা করবে হবে। আর আর ঘোষণা দিবেন। হ্যাঁ, আর 145-এর ছয়। 6-এ বললো যে তারে দখলকারী হিসেবে ঘোষণা দিয়ে তাকেই দখল বজায় রাখতে বলবে যতদিন পর্যন্ত বেআইনি ভাবে তাকে আইনিগত না। পন্থায় তাকে বেদখল করা না, না হচ্ছে। ছয় আর এটা। যদি কেউ বেদখল হয়ে থাকে তার দখল কি করে দিবে? ফিরাই দেবে। ফিরাই দিবে। ছয়। তার ওদের 2 মাসের মতো বেদখল হলো বিথিকাদি, কারণ ওই 2 মাসের ভিতর মানে উনি প্রকৃত দখলকার হুম ছিল আগে, হুম কারণ ওই দখলটা মানে আইনগত পন্থা তো 2 মাসের ভিতর হচ্ছে না, তাহলে ওই 2 মাসের ভিতর কারা দেবে? আদালত সে বুঝে দিয়ে যাবে, উঠে দিয়ে দেবে। 2 মাসের মধ্যে কি হচ্ছে না বলেন, ওনার আমি উত্তর দিই, আপনার উত্তর দিয়ে না বলেন। 2 মাসের ভিতর উনি তো বেদখল হয়েছে, উনি যে মামলা উনি 2 মাসের মধ্যে বেদখল হইয়া যেদিন থেকে বেদখল হলো সেই দিনের মধ্যে ওনার মামলা করতে হবে। হ্যাঁ, মামলা 2 মাসের মধ্যে হুম, মামলা করার পরে ওনারে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা তদন্ত করবে যে এই বিথিকার মামলার 2 মাসের মধ্যে ওই জমির দখলে কে ছিল। হুম। যদি দেখে যে বিথিকা দিচ্ছে। 2 মাসের মধ্যে বিথিকায় দখল ছিল কিন্তু বিথিকারে অন্যায়ভাবে কি করা হয়েছে? করা হয়েছে। বেদখল করা হয়েছে, তখন 145-এর 4-এ বিথিকারেই প্রকৃত দখলকারী হিসেবে কি দিবে? ঘোষণা দিবে। এবং 145-এর 6-এ তারে তার দখল বুঝাই দেবে। বুঝাই দিবে। এটা আদালত তুমি থাকো। জি, আদালত বুঝাই দিবে। জি, তুমি থাকো, ততদিনই চলুক না। মানে তুমি আবার আনি তোমার দেবে সেই জায়গায়, বুঝছেন? তোমার জায়গায় তুমি থাকো। আচ্ছা, প্রথম ঘোষণা সারি, পরে দখলে অধিকারী সারি। 145-এর 7 ধারার কার্যধারা চলমান অবস্থায় কোনো পক্ষ মারা গেলে ম্যাজিস্ট্রেট মৃত পক্ষের প্রতিনিধিকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। দেখেন, যদি কেউ মারা যায়, আম, সাধারণত ফৌজদারি মামলায়, শুনেন, ফৌজদারি মামলা যখন আমরা পড়বো, ফৌজদারি মামলায় বাদী মারা গেলে আহ, পক্ষভুক্ত হয়, বাট এটা উচ্চ আদালতের নজির অনুসারে ফৌজদারি কার্যবিধির যদি কোনো ধারা বলেন যে জিয়ার মামলায় পক্ষভুক্ত হবে বা সিয়ার মামলায় পক্ষভুক্ত হবে, এটা কিন্তু বলা নাই। আর জিয়ার মামলায় মারা গেলে জিয়ার মামলা চালাইতো রাষ্ট্র, সমস্যা নাই। আর সিয়ার মামলায় মারা গেলে ওই যিনি নালিশকারী ছিলেন তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে, উচ্চ আদালতের নজিরে আছে। কিন্তু এই 145 ধারার মামলা ফৌজদারি নেচারের, বাট এর স্বভাব চরিত্র দেওয়ানি। দেওয়ানি। ওই যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে 2 মাস। নর্মালি ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন তামাদি মেয়াদ প্রযোজ্য না, কিন্তু এই জায়গায় একটা বিধান বলে দিছে এই সময়ের মধ্যে মামলা করতে হবে। তারপরে পক্ষ মারা গেলে পক্ষভুক্তির সুযোগে যে আছে। আছে। তারপরে ফৌজদারি মামলায় দণ্ড বা শাস্তি দেয়, এই জায়গায় দণ্ড শাস্তির কোনো বিধান নাই। দখল দখল বোঝাই দেয়। বুঝতে পারছেন? দেখেন, 145-এর 8 ধারায় বিরোধের বিষয়বস্তু কোনো ফসল বা দ্রুত পচনশীল হলে তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিবেন। এখন যে সম্পত্তিটা বিরোধের বিষয়বস্তু, সাধারণত একটু বলি যে যখন ক্রোক করা হয়, ক্রোক করা হয় কোন পরিস্থিতিতে? যে যদি ওনার কাছে মনে হয়েছে যে বাদী বা বিবাদী, প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ কেউই ওই জমির দখলে নাই, নাই। একটু পরেই বলবো, তখন আদালত ওই সম্পত্তিটা কি করবে? ক্রোক করবে। এখন ক্রোক করার পরে উনি দেখলো যে এই যে ক্রোককৃত সম্পত্তি, এই সম্পত্তি হলো ফসল এবং দ্রুত পচনশীল, এটা যদি আদালত রাখতে চায় তাহলে একটু কিছুদিন পরে কি হয়ে যাবে? নষ্ট হয়ে পচে যাবে। তাহলে সেই ক্ষেত্রে উনি এগুলা কিসের নির্দেশ দিতে পারেন? বিক্রি। বিক্রয়ের নির্দেশ দিতে পারেন। আর এই বিধান দেওয়ানি কার্যবিধিতেও আছে। ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার সময় প্রয়োগ করছিল, তাহলে সেটাও বিক্রয়ের নির্দেশ দেবে 39-27-এর 6 বিধিতে, বলে ইন্টারলোকুটরি অর্ডার্স বলে, অন্তর্বর্তীকালীন আদেশ। সো যাই হোক, তাহলে আমরা 145-এর আপনার আপনার যে সাবসেকশন, এটা সিরিয়ালি মনে না রাখলেও চলবে। আপনার যেটা মনে রাখতে হবে যে প্রথমে উভয় পক্ষের হাজির হওয়ার নির্দেশ দিবে, তারপর জমি বা পানি বলতে কি বোঝাচ্ছে সেইটা, তারপরে সমনের মতো করে নকল জারি করবে, তারপরে 145-এর 4-এ দেখবে 2 মাসের মধ্যে কে দখলে ছিল তারে দখলকার ঘোষণা করবে। 145-এর 6-এ তারে বলবে যে তুমি যতদিন পর্যন্ত বৈধভাবে বেদখল না হচ্ছে দখল বজায় রাখো, বা সে যদি বেআইনিভাবে বেদখল হয় তাহলে দখল ফিরাই দিবে। 145-এর 7-এ যদি কেউ মারা যায় তাহলে তার বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হতে পারবে। আর 145-এর 8-এ কোনো ফসল দ্রুত পচনশীল হলে সেটা হেফাজত বা বিক্রয়ের আদেশ দিবেন। এই হলো আপনার মোটামুটি 145। 145-এর এই চ্যাপ্টারটা অনেক বড়, তো সমস্যা নাই। এখন প্রথম অংশের উত্তর এতটুকুই। প্রথম অংশের উত্তর মানে হলো এই যে আমি যদি পড়ি, দেখেন 5-এর খ আমার সামনে আছে, সেটা হলো যে
145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি কি? এই যে যে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত, এটার উত্তর তাহলে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা হলো এই যে যে যিনি আদেশ দিতে পারে বা অপরিহার্য শর্ত এই পর্যন্ত, তারপরে যে জানার পর ম্যাজিস্ট্রেট কি কি আদেশ দিবেন, বুঝছেন? এখন আমরা চলে আসি 144 অ্যান্ড 145 এর মধ্যে পার্থক্য। 144 এবং 145 এর মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে? পার্থক্য কিন্তু অনেক আছে। পার্থক্য হলো যে 144 দ্বারা আমরা আদালত নিজের ইচ্ছাও দিতে পারে, আবেদনের ভিত্তিতেও দিতে পারে, কিন্তু 145 ধারা অবশ্যই আবেদনের ভিত্তিতে দিতে হবে। 144 ধারার আদেশ সর্বোচ্চ বলবৎ থাকে 2 মাস, কিন্তু 145 ধারার আদেশ কতদিনের মধ্যে বলবৎ থাকে? কোনো নির্দিষ্ট সময় নাই। 144 ধারার আদেশ মামলা করতে হয় ঘটনা এখনো ঘটে নাই, সম্ভাবনা আছে, আর 145-এ মামলা করতে হয় যখন ঘটনা ঘটে গেছে তখন মামলা করতে হয়। 144-এর ক্ষেত্রে দখল সংক্রান্ত কোনো ব্যাপার নাই, কিন্তু 145-এ দখল সংক্রান্ত ব্যাপার আছে। আছে। এই তো অনেক পার্থক্য, বুঝতেন? 144 হলো নিষেধাজ্ঞামূলক, আর 145 হলো আদেশ। ঘোষণামূলক। ঘোষণামূলক ওই যে ঘোষণা দিচ্ছে অমুকই দখলে রাখার অধিকার। সো একটু পড়ি, দেখেন ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার মধ্যে পার্থক্য। উৎপাত বা আসন্ন বিপদ সংক্রান্ত জরুরি ক্ষেত্রে 144 ধারার আদেশ দেওয়া হয়। অপরদিকে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে শান্তিভঙ্গের আশঙ্কায় 145 ধারার আদেশ দেওয়া হয়। সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্যতা দেখেন, 144 ধারা স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে 145 ধারা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এই বাবু কে তুমি? তারপর দেখেন আদেশের কার্যকাল, সরকার গেজেট দ্বারা ভিন্ন কিছু নির্দেশ না দিলে 144 ধারার আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকে না। অপরদিকে প্রকৃত দখল নির্ধারিত না হওয়া পর্যন্ত 145 ধারার আদেশ কি থাকে? বহাল থাকে। বক্তব্য পেশ, 144 ধারা আদেশের পূর্বে কেউ বক্তব্য পেশ করতে পারে না। পক্ষান্তরে 145 ধারা আদেশের পূর্বে উভয় পক্ষকে বক্তব্য পেশের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। তারপর যদি দেখেন একতরফা আদেশ, 144 ধারার আদেশ একতরফাভাবে দেওয়া যায়, অন্যদিকে 145 ধারার আদেশ একতরফাভাবে দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। ক্রোক বা রিসিভার, 144 ধারায় ক্রোক করা বা রিসিভার নিয়োগ সংক্রান্ত কোনো বিধান নেই। পক্ষান্তরে 145 ধারায় ক্রোক বা রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান আছে। প্রযোজ্যতা, ফৌজদারি কার্যবিধির 144 ধারা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পক্ষান্তরে 145 ধারা মেট্রোপলিটন এলাকায়ও কি প্রযোজ্য। পরিধি, 144 ধারা পরিধি অনেক বেশি, পক্ষান্তরে 145 ধারা পরিধি কি বলেন? সীমিত। যেহেতু এটা স্থাবর অস্থাবর উভয় 144, এটা ঘটনা না ঘটলেও দেওয়া যায়, সো এই জন্য এটার পরিধি কি বেশি। অপরদিকে 145 ধারা পরিধি হচ্ছে সীমিত। যতটুকু পড়লাম আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, অনলাইন অফলাইন? আচ্ছা, আমাদের এক এক আরিফ সাহেব আছে চুয়াডাঙ্গার আরিফ সাহেব আছেন নাকি? আরিফুল বোধহয় উনি। আচ্ছা দেখেন, আমরা পরের অংশে চলে যাই। ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয়ে অসমর্থ হন বা কোনো পক্ষ দখলে না থাকলে, এটার উত্তর কিন্তু অলরেডি আমি বলছি যে ম্যাজিস্ট্রেট দেখা গেল যে তিনি দখল নির্ণয়ে অসমর্থ, কে দখলে আছে বুঝতে পারতেছেন না, তাহলে কিসের নির্দেশ দেবে? ক্রোকের নির্দেশ। এই যে দেখেন, সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর বা মৌখিক ও দালিলিক সাক্ষ্য পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষদের মধ্যে বিরোধী বিষয় কার দখলে আছে তা নির্ণয় করতে ব্যর্থ হন বা কোনো পক্ষই দখলে না থাকে, তখন 146 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট উক্ত বিরোধী বিষয় কি করবেন? প্রয়োগ করবেন। তাহলে কেউ যদি দখলে না থাকে বা কে দখলে আছে এটা যদি বুঝতে অক্ষম হন, তাহলে কি করবে? প্রয়োগ করবে। যখন একটি এখতিয়ার সম্পন্ন আদালত উক্ত সম্পত্তিতে পক্ষদ্বয়ের মধ্য থেকে প্রকৃত দখলকার নির্ধারণ করতে পারবে, তখন ম্যাজিস্ট্রেট ক্রোক কি করতে পারবে? প্রত্যাহার করবেন।
তবে ক্রোক করার পূর্বে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে ক্রোক না করলে শান্তিভঙ্গ হতে পারে। এই তবে যে ক্রোক সন্তুষ্ট করার হবে। পূর্বে সন্তুষ্ট হতে হবে যে ক্রোক যদি না করা হয় তাহলে কি হবে, শান্তিভঙ্গ হতে পারে। স্যার একটু বুঝি, বলেন। এইটা আবার সেই সেই সন্তুষ্ট মানে পূর্বে মানে কি বলবো? কোরক করার পূর্বে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে কোরক না করলে, হ্যাঁ, সন্তুষ্ট কথাটা আচ্ছা, আপনি এই জায়গায় সন্তুষ্টর বদলে কি হইলে আপনার মানে ভালো হতো বলেন তো? আপনার দৃষ্টিতে কোন শব্দটা রিপ্লেস করলে ভালো হইতো? মানে সে এটা সঠিকভাবে জানলো, মানে হ্যাঁ, এটা শিওর, হ্যাঁ, এইটা হ্যাঁ, খুশি শিওর। জানলেও হবে সন্তুষ্টর জায়গা। হ্যাঁ, তো আপনি এইভাবে লিখবেন, ম্যাজিস্ট্রেটকে এই মর্মে জানতে হবে যে ক্রোক না করলে শান্তিভঙ্গ হতে পারে। হ্যাঁ হ্যাঁ এবার খুশি দেখেন, হ্যাঁ, জানতে হবে ঠিকই। শান্তিভঙ্গের আশঙ্কা না থাকলে ক্রোক করার প্রয়োজন নাই। যদি শান্তিভঙ্গের কোনো পসিবিলিটি না থাকে তাহলে ওই সম্পত্তি ক্রোক করার প্রয়োজন নেই। বিরোধী বিষয় ক্রোক করার পর ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে রিসিভার নিয়োগ দিতে পারে। যেখানেই ক্রোকের বিধান আছে সেই জায়গায় ক্রোক করে তো আর আদালত ওই জায়গায় যাই নিজে পাহারা দিবে না, ওই জায়গায় তো একজনের নিয়োগ করতে হবে এগুলো দেখাশোনা করার জন্য। তো রিসিভার, যারে নিয়োগ দিবে তারে কি বলে? রিসিভার। রিসিভার। পূর্বে যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে তখন ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ দিতে পারবে না। যদি আগেই দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট আর পারবে না। যদি বিরোধী বিষয় কোনো ফসল বা দ্রুত পচনশীল হয় তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের ব্যবস্থা করবেন। এটা তো আমরা জানি যে যদি দ্রুত পচনশীল হয় তাহলে হেফাজতে বা বিক্রয়ের ব্যবস্থা করবেন। তাহলে আরিফ সাহেব, যদি ম্যাজিস্ট্রেট দেখে কোনো পক্ষই দখলে নাই বা ম্যাজিস্ট্রেট দখল নির্ণয় ঠিকঠাক মতো করতে পারতেছে না, তাহলে কি আদেশ দিবে? স্যার যদি ওই ওই মানে ওই 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 স্থাবর সম্পত্তিতে যদি দেখে যে আহ, গাছের ফল পাইকে হয়ে গেছে গেছে কাজ। বা গ্যাস করে বলে, ধীরে ধীরে বলে। বা ফসল পাইকে গেছে, হ্যাঁ, তাহলে আমার বিরক্ত লাগে, ম্যাজিস্ট্রেট ওই কেমন কেমন লাগে। সম্পত্তি থেকে ও, ওই এদিকে এই লেখার নিজের সময় কি এরকম করে? নিজের আয়ত্তে নিয়ে ওই যে মানে না জানলে এরা এইভাবে বলবেন, এই যে আমার গান মধ্যে বিরক্ত লাগে তাদের কথা শুনি, বলবেন এইভাবে এইভাবে যে ওইটা যদি না জানে তাহলে কোরক করবে, আর যদি সেই লোক পেয়ে যায় তাহলে তারা ফেরত দেবে। ওরা গেল। হ্যাঁ হ্যাঁ, মানে আমার গান মধ্যে গেলে কিরিমিরি কিরিমিরি করে। যদি ফসল ছিল কত বছর সে গেলে তারা বিক্রি করবে, বিক্রি করে টাকা আনবে। সেই লোক বিক্রি করে তারা ফেরত দেবে। তো সেটা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে রাখবে না। তো তো সাথে বলছো সংক্ষেপে ওইটুকু বলতে তো বুঝতে থাকলো, এ আমি যা বুঝতে থাকলো, ওটা বলা লাগে না যে এ আমি যা, এটা তো বলা লাগে না। তো মায়াগুলো 10টা টানা লাগবে। না, অনেক সময় বিরক্ত লাগে না, তবে খেয়াল আচ্ছা, দেখেন, বিরক্ত লাগে না। তো এখন আমরা যেটা দেখব যে বিরোধী বিষয় নিয়ে শান্তি ভঙ্গের কারণ না থাকে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে বর্তমান মামলায় ভূমি নিয়ে যে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে 145 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তার সমস্ত আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করবেন। তো যদি শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট যত যে ক্রোক টোক যা করছিল টরছিল সব কি করবেন? বাতিল করবেন। বাতিল করবেন আর সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করবেন। মানে ক্রোক 146 প্রত্যাহার 146। ম্যাজিস্ট্রেট যদি বিরোধী বিষয় ক্রোক করে থাকেন তাহলে 146 অধীন ক্রোক প্রত্যাহার করে নিবেন। বুঝছেন? এখন একটা প্রশ্ন কিন্তু এত বড় না, এই জায়গা প্রশ্ন পার্ট বাই পার্ট, যদি এই অংশ আছে তাহলে এতটুকু লিখতে হবে, এই অংশ আসলে এতটুকু লিখতে হবে। এই তো সমস্যা। এখন আমরা চলে আসি এটার উত্তরে, সেটা হলো যে 145 ধারাও প্রায় দেওয়ানি এখতিয়ার। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 145 ধারাও প্রায় দেওয়ানি এখতিয়ার বা 145 ধারাকে কোয়াসি সিভিল জুরিডিকশন কেন বলা হয় বা প্রায় দেওয়ানি মামলা কেন বলা হয়। সো আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা করেন তাহলে ভালো হবে। এই জায়গা যা আছে তার সাথে আপনি প্রথমে 145 ধারা আলোচনা করবেন, তারপর আলোচনা করার পর বলবেন যে সাধারণত দেওয়ানি মামলায় কতগুলো বৈশিষ্ট্য থাকে। দেওয়ানি মামলার বৈশিষ্ট্য কি? যে নির্দিষ্ট সময় দেওয়ানি মামলা দায়ের করতে হয়। তারপর দেওয়ানি মামলায় কেউ মারা গেলে পক্ষভুক্তি হওয়ার সুযোগ আছে। তারপর দেওয়ানি মামলায় কোনো শাস্তি দেওয়া হয় না। তারপরে দেওয়ানি মামলার ক্ষেত্রে
স্থাবর সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়, দখল ফিরিয়ে দেওয়া হয়, এই সকল বৈশিষ্ট্যগুলো ফৌজদারি মামলায় থাকে না। কিন্তু 145 ধারার মামলা যদিও ফৌজদারি মামলা, কিন্তু 145 ধারার মামলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। 145 ধারার মামলায় পক্ষভুক্তির সুযোগ আছে। আছে। 145 ধারার মামলায় স্থাবর সম্পত্তির দখল ফিরিয়ে দেওয়া হয়। সো যদিও 145 ধারার মামলা একটা ফৌজদারি মামলা, কিন্তু এর বৈশিষ্ট্য অনেকটাই দেওয়ানি মামলার মতো। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই উপরোক্ত কারণে 145 ধারা মামলাকে কোয়াসি সিভিল জুরিডিকশন বা প্রায় দেওয়ানি এখতিয়ার বলে। বলা হয়। বুঝতে পারছেন? এইভাবে লিখলেও হয়, আর না হলে এখানে একটু লেখা আছে, একটু পড়ি দেখেন। যারা ওই মানে একটু আহ, মনে করেন যে মুখস্থ করে যায় লেখেন, এই জায়গায় কিন্তু আসলে মুখস্থ করেই আপনি, যারা মুখস্থ করে আমি নিরুৎসাহিত করি না, বাট এই জায়গায় ও পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি হুবহু ওই জিনিস লেখার সুযোগ নাও পেতে পারেন। কারণ এই জায়গায় ধরেন 100 মার্কের মধ্যে 6টা সমস্যামূলক প্রশ্ন আসলো। সমস্যামূলক প্রশ্ন তো আপনার 100% কমন তো জীবনও পড়বে না, আপনার জানার মধ্যে পড়বে বাট কমন না। বাট ওই জিনিসটা তো আপনার নিজের মতো করে লিখতে লিখতে হবে। হবে, লিখতে হবে কিনা বলে। তাহলে মুখস্থরে নিরুৎসাহিত করি না, বাট বুঝে বুঝে পড়তে হবে যে কোন জায়গায় আমি মুখস্থ করলে এইটুকু আমি ওই জায়গায় দিয়ে লিখতে পারবো। তো ধারা 145 এবং প্রায় দেওয়ানি এখতিয়ার যদি দেখি, স্থাবর সম্পত্তি যেমন, দেখেন স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি বিরোধ দেখা দেয়, আচ্ছা, স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি বিরোধ দেখা দেয়, তখন সেই বিরোধ নিষ্পত্তি করে এখতিয়ার সম্পন্ন কি আদালত? দেওয়ানি আদালত। এসব ব্যাপারে দেওয়ানি আদালতেরই মূলত এখতিয়ার রয়েছে। একটু দাঁড়ান। তো যেখানে ছিলাম আমরা, 145 ধারা এবং প্রায় দেওয়ানি এখতিয়ার। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ যখন সমাজে শান্তিভঙ্গের কারণ হিসেবে দেখা দেয়, হ্যাঁ। তখন সেই বিরোধ দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারে। এই ক্ষেত্রে উল্লেখিত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারেন না, শুধুমাত্র শান্তি বজায় রাখার উদ্দেশ্যে সাময়িক ব্যবস্থা নিতে পারেন। ম্যাজিস্ট্রেটের এসব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বলা আছে। ফলে এই ধারার অধীন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আধা দেওয়ানি এখতিয়ার বলে গণ্য করা হয়। সো এখানে যা লেখা হয়েছে তার চেয়ে আরো ভালো লিখতে পারেন যে ব্যাখ্যাগুলো আমি দিলাম, ওইগুলো যে বলবেন যে আহ দেওয়ানি মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, পক্ষভুক্তির সুযোগ থাকে, স্থাবর সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়া হয়, শাস্তি বা দখলের শাস্তি বা মানে দণ্ডের কোনো বিধান নাই। তো সকল বৈশিষ্ট্যই আছে কিসের মধ্যে? এই 145 ধারার মামলার মধ্যে। এই জন্য এটারে বলা হয় প্রায় দেওয়ানি এখতিয়ার। উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে 145 ধারার কার্যধারা মূলত দেওয়ানি প্রকৃতির, তবে তা সাময়িক সময়ের জন্য। এর মূল প্রতিকার দেওয়ানি আদালতের এখতিয়ারে রয়েছে, তাই ফৌজদারি কার্যবিধির অধীন এই ধরনের প্রতিকারকে প্রায় দেওয়ানি বা কোয়াসি সিভিল এখতিয়ার বলা হয়। তো এখন আমরা যদি একটু দেখি যে 145 ধারা অমান্যর অ্যাকচুয়ালি শাস্তি কি, এটা আমরা জানি। 145 ধারা অমান্যর শাস্তি হলো 145 ধারার অধীন যদি ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেন বা কোনো পক্ষকে দখল সম্পর্কে ঘোষণা দেন, তখন এই আদেশ ভঙ্গ করলে বা অমান্য করলে পিনাল কোডে 1860-এর অধীন 188 ধারার অধীন কি হিসেবে গণ্য হবে? শাস্তিযোগ্য অপরাধ। আগেরটার 144-এর মতো। এই জায়গাও মামলা করবে কে? ওই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে। তো আমরা এবার একটু প্রশ্নে চলে আসি, প্রশ্নটা একটু মিলাই, তাহলে বুঝবেন যে কতটুকু পড়লাম। আর
ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মধ্যে প্রসিডিং রুজু করার জন্য অপরিহার্য শর্ত কি? পাইছি পাইছি। ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার পার্থক্য নির্ণয় বৈশিষ্ট্য পাইছি পাইছি। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধী ভূমিতে কার দখল বিদ্যমান তা নির্ণয় অসমর্থ হন, সেক্ষেত্রে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন, এটাও কি পাইছি। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমান মামলার ভূমি নিয়ে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন, এটাও পাইছি না? পাইছি। তারপরে দেখেন প্রায় অবলিক দিয়ে প্রায় বা কোয়াসি সিভিল এখতিয়ার বলতে কি বুঝেন, এটাও আমরা পাইছি। আর যেটা আমরা এখনো পাই নাই সেটা হলো ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্ত্বের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয়ে। দেখেন এই যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্ত্বের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয়ে, দেখেন এটার উত্তর। আর এই যে প্রথম অংশ যে ফৌজদারি একেবারে ক্ষয়ের প্রথম, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি, এইটুকুর উত্তর আর এইটুকুর উত্তর সেম, জাস্ট এইটুক লিখে লাস্টে বলবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্ত্বের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয়ে। দেখেন মানে ওই যে 145 ধারা আদেশ কে দেয়, কোন কোন পরিস্থিতিতে দেয়, 145-এর 1-এ কি আছে, 2-এ কি আছে, 4-এ কি আছে, 6-এ কি আছে, আলোচনার পরিশেষে বলা যায় যে এই। মানে এইটুকু লিখে তারপরে বুঝছেন? যদি না বুঝে থাকেন তাহলে উত্তরে আসি, দেখেন উত্তরে বলা আছে এই যে এই যে দেখেন 19 নাম্বার পেজে যে ফৌজদারি কার্যবিধি 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্ত্বের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয়ে। দেখেন এই যে দেখেন যে যিনি আদেশ দিতে পারে, তারপরে 145 ধারার প্রসিডিং এর প্রয়োজনীয় শর্ত, তারপরে বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা যেসব আদেশ দিবেন, লাস্টে গিয়ে জাস্ট বলবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই কোনো সত্ত্বের প্রশ্ন নয়, কেবল কিসে দেখে থাকেন, দখলের বিষয়ে দেখে থাকেন। বুঝছেন? আচ্ছা এখন আমরা মুসাবিদা দেখবো। ফৌজদারি কার্যবিধির 144 আর 45 একসাথে মুসাবিদা, এই জায়গা যদি 144 লেখছে, বাট 144 এবং 145 ধারা পিটিশনের মুসাবিদা। তো মুসাবিদা এতদিনে যে ওই যে সিস্টেম যে আদালতের নাম, পিটিশন মামলার নাম্বার, এই ধারা এই বা ধারা প্রথমে না লিখে পরেও লেখা যায়, আগে পক্ষের নাম, তারপরে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ বা বাদী বিবাদী, সাক্ষীর নাম, ঘটনার তারিখ, ঘটনার স্থল, ঘটনার সময়, তারপরে ধারা, তারপর প্রথম পক্ষ বা বাদী পক্ষে বিনীত নিবেদন। এই তো মামলা লেখার কোয়ালিটি সিস্টেম। জি, তো দেখেন ধারাই প্রথম তাহলে মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত ঢাকা। সো এখন আবার কেউ কেউ বলবেন যে স্যার 144 বললে মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য না, তাইলে আবার এটা ঢাকা কেন? ভাই ঢাকা কি পুরোটাই মেট্রোপলিটন এরিয়া? না, ঢাকা তো পুরোটাই মেট্রোপলিটন এরিয়া না। সো সূত্র পিটিশন মামলা নং এত 2012 ধারা 144 145 কি ফৌকাবি, মানে কি ফৌজদারি কার্যবিধি। আপনি মোহাম্মদ জয়নুল আবেদিন মৃত জালাল খান, নূরের চালা, থানা বাড্ডা, জেলা ঢাকা, এটা দিছে কে? বাদীপক্ষ। বাদী। তারপরে দেখেন বনাম 1 2 3 যা যা মন চাই দিবেন, বিবাদী বা অপরপক্ষ গণ, এবং লাস্টে এখানে একটা দেখেন যে অন্যান্য সন্ত্রাসী ব্যক্তিবর্গ দেখিলে চিনিব, মানে আরো লোক, এই 3 জন ছাড়াও আরো আছে যাদেরকে দেখলে কি চেনা যাবে। স্যার পিটিশন মামলায় কি বাদী পক্ষ হবে? হ্যাঁ, এটা বাদীপক্ষ দিবেন। জি দেখেন প্রথম পক্ষ তারপরে দেখেন অন্য জায়গায় প্রথম পক্ষ সাক্ষীগণের নাম ও ঠিকানা, বাদী স্বয়ং। এই জায়গায় 1 নম্বর সাক্ষী কে? বাদী স্বয়ং। তারপর 2 নম্বর হাজী আব্দুল জলিল, 3 নম্বর মুনজাজের সাহেব। আমাদের এই জায়গায় এগুলো তো মুখস্থ করবেন, আবার এই নাম দেবেন আরিফ সাহেব, নূরজাহান মুন্নি, আসমা, রোকেয়া আক্তার, বিকাশ, এরা আরো সাক্ষী আছে। নূরের সালা, থানা বাড্ডা, জেলা ঢাকা। তারপরে দেখেন ঘটনার তারিখ ও সময়, ঘটনার স্থান। এই যে মৌজা টৌজা এগুলো কিছু মুখস্থ করার দরকার নাই।
আর এখানে একটা বিষয় দেখেন, আপনি যদি ওই উপরে ধারা না লিখতেন হুম। তাহলে এই জায়গায় লিখতে পারতেন যে বিষয় ফৌজদারি কার্যবিধির এত এত ধারা। আর যদি উপরে ধারা লেখেন তাহলে নিচে এসে আর লেখার দরকার নাই। বুঝেন কিনা? জি, জি। আচ্ছা, এখন বাদী পক্ষে বিনীত নিবেদন। এই যে যেহেতু বাদী একজন, এই যে দেখেন, যেহেতু বাদী একজন সৎ সহজ সরল আইন মান্যকারী পরোপকারী ব্যক্তি বটে, পক্ষান্তরে 1 থেকে 3 নং বিবাদী অপরপক্ষ পরস্পর যোগ সাজসী, আইন অমান্যকারী, পরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টাকারী, সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি হইতেছে, তাহারা না পারে এমন কোনো কাজ নেই। যেহেতু বাদী মোহাম্মদ জয়নুল আবেদিন তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে মালিক সত্ত্বাধিকারী ও ভোগ দখলের বটে, পক্ষান্তরে 1 থেকে 3 নং ব্যক্তিবর্গের বা তাহাদের পক্ষে নিয়োজিত সন্ত্রাসী ব্যক্তিবর্গের নালিশি সম্পত্তিতে কোনো সত্ত্ব বাকি নাই, দখল নাই। আপনি এখানে যে বিষয়টা, মানে আপনার ফ্যাক্টটা কোন কোন ধরনের হবে, আপনি বলবেন যে দীর্ঘদিন ধরে বাড়ি বা দীর্ঘদিন ধরে বাড়ি তার অমুক সম্পত্তিতে বসবাস করতেছে, প্রতিবেশী ব্যক্তিগণের পূর্ব শত্রুতার জের ধরে প্রায়ই তার বেদখলের হুমকি টামকি দেয়, অথবা বেদখল করে ফেলছে, ফেলার পরে সে এসে এই যে মামলাটা করছে, এই হলো কাহিনী। বুঝছেন? এই জায়গায় যে মৌজানাং কত এত তত এগুলো কিছু লেখার দরকার নাই। আমার জাস্ট যে জিনিসটা ঠিক হবে, কস্ট টাইটেল মানে হলো আদালতের নাম, তারপর পিটিশন মামলা নং এত, বাদীর নাম, বিবাদীর নাম, সাক্ষীর নাম, ঘটনার তারিখ, ঘটনার স্থান, ধারা, বাদী পক্ষে বিনীত নিবেদন। এই যে 1 2 3 4 ভিতরে যা থাক বা না থাক, কিন্তু সাজানোটা যেন ঠিক থাকে, এটা হলো মেইন বিষয়। স্যার এই ওই 45 ধারা তো প্রায় দেওয়ানির মতো, সেই জন্য এখানে বাদী এসছে না স্যার? না, দেওয়ানি মামলায় হ্যাঁ দিতে পারেন বাদী। শুনেন, আমি একটা কথা বলি, বাদী বলেন প্রথম এই ইয়ে করেন, বাদী বলেন প্রথম পক্ষ বলেন, সাধারণত এই মামলায় বাদী বলা হয়। এখন কোন জায়গা বলা নাই যে এই জায়গা বাদী লিখতে হবে, কোন জায়গা বলা নাই যে এই জায়গা প্রথম পক্ষই লিখতে হবে, এটা হচ্ছে আদালতের কাস্টমস, হুম। মানে এই ধারা হয়ে আসছে। হুম। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জায়গায় যা যা বললাম, জাস্ট প্রেয়ার পোর্শনটা দেখি। সে মতে বিজ্ঞ আদালতে বাদী পক্ষের প্রার্থনা। এই যে আপনারা জানেন যে সব দরখাস্তেরই প্রেয়ার পোর্শনটা কিভাবে লিখবো, এই যে ডান পাশে ছোট্ট করে। তো ডান পাশে আপনি ইন্ডিভিজুয়ালি ক খ গ ঘ দিয়ে লিখতে পারেন, অথবা ঢালাও ভাবেও লিখতে পারেন। এই যে দেখেন, তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থার আদেশ দানে মর্জি হয়। স্থিতি অবস্থার আদেশ দানে মর্জি হয় মানে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যাতে থাকে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড্ডা থানাকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে কি হয়? মর্জি হয়। বলছে যে বাড্ডা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারে বলেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দিতে মর্জি হয়। সরেজমিনে তদন্ত করিয়া বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদানে কি হয়? মর্জি হয়। আর কাগজপত্র সাক্ষ্য প্রমাণ গ্রহণে বিবাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 145 ধারা প্রসিডিং ড্র করার আদেশ দানে কি হয়? মর্জি হয়। ইতিতান এত। এখন আপনি যখন 145 ধারা একটা মামলা করবেন, এই তফসিলে মানে এই আরজিতে অবশ্যই কি লেখা লাগবে? তফসিল বর্ণিত সম্পত্তির পরিচয়। কারণ আপনি কোন সম্পত্তি নিয়ে এতক্ষণ ধরে বর্ণনা দিলেন, এই সম্পত্তিটা তো একটা তফসিল দিতে হবে। সো ওই জায়গায় আপনার মৌজা স্কেচ, ওই যে বাস্তবে ডানে কি বামে কি একটু ছবি টবি এঁকে দেয়, এটা দরকার নাই। জাস্ট জেলা এই, থানা এই, মৌজা এই, ডানে এই, বামে এই, এই তো মোট জায়গার পরিমাণ এত। এই হলো তফসিল বর্ণিত সম্পত্তির পরিচয়। সিএসএস স্যার ওসব জায়গা নেই। 144 তো এটা দরকার নেই। 44 45 লেখা আছে। শুধু 144-এ দরকার নাই, কিন্তু এই জায়গার মামলাটা তো 144 আর 145 দুইটা একসাথে। এসএস না, এগুলো দেওয়া লাগবে না। মামলায় 44 লাগবে। সিএসএস এটা লেখা বাদ দিই। বুঝছেন? সিএসএস দিয়ে দেবেন। এখন সিএস ওখানে আপনি আরএস বিআরএস যা এস টেস যা যা মন চাই সব দিয়ে দিয়ে। না থাকলে দেব না। আচ্ছা, না বুঝলে দিয়েন না। এখন 144 ধারার পিটিশন বা 145 ধারার পিটিশনের যে আপত্তি দিয়ে দিবে, আপত্তি, So, আপত্তিও এর আগে আপনারা জানেন যা তাই। আপত্তি হলো কম। এই জায়গা বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত পিটিশন মামলা নং, এই জায়গা পিটিশন মামলা নাম্বার দিতে হবে, কারণ মামলা তো অলরেডি হয়ে গেছে। তো এই জায়গাটা নাম্বার অলরেডি এখানে হবে। ডট ডট প্রথম পক্ষ ডট ডট দ্বিতীয় পক্ষ, বাদী বিবাদী দিলেও সমস্যা নাই। ধারা 144, ধারা যদি পিটিশনের উপরে দেন তাহলে এই জায়গার দেওয়া লাগবে না। আর বিষয় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গে। এই জায়গায় 44 এর জায়গায় 45 লিখে রাখবো? না, না শুধু 44। 44 রাখবো।
এটা 44-এর আপত্তি। এখন আপনি যদি মন চাই যে ওইটার হুবহুই লিখবেন, তাহলে 45 লিখবেন, যে ধারা 144, 145। তারপর দ্বিতীয় পক্ষ বা বিবাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে কি কি করবেন, যা যা বলছে সবকিছু কি উল্টো করব, অস্বীকার অস্বীকার করব। এরকম কোনো ঘটনা ঘটায় নাই, তারে কিছু নাই। বেদখলের হুমকি দেই নাই, ওই জায়গার মালিক আমরা, ও খালি খালি দাবি করছে। তাই ও যে মামলাটা করছে ওটা খারিজ করতে কি হয়, বা মর্জি। মর্জি হয়। তাহলে হইতে হবে হারবাদ। ও হবে হারমাত, জি। তো তাহলে এখানে যদি দেখেন প্রকৃত যে বিচার এই যে এমতাবস্থায় উক্ত মামলা ডিসমিস যোগ্য হইবে, ডিসমিস হইবে। আর শুনানিকালে উকিলের বাচনিক প্রকাশ পাইবে। বাচনিক প্রকাশ মানে কি? কথা বলবে, মানে শুনানিকালে বক্তব্য কথা উপস্থাপন বলবে। করবে, এই হলো আপনার বাচনিক প্রকাশ। তো তাহলে আপনারা মোটামুটি এই ফরম্যাটটা জেনে গেলেন যে সবার আগে আদালতের নাম, তারপরে পিটিশন মামলা নাম্বার, এই ধারা দিলে ধারা, বিবাদী পক্ষ বা প্রথম পক্ষ, বিবাদী পক্ষ বা দ্বিতীয় পক্ষ। কোন কোন মামলায় এই যে 100তে এবং ভিকটিম থাকে, নাহলে সাক্ষীদের নাম, ঠিকানা, ঘটনার তারিখ, ঘটনার স্থান, ঘটনার সময়, তারপর বাদী পক্ষ বা প্রথম পক্ষে বা বিবাদী পক্ষে বিনীত নিবেদন। এই যে বিশেষ করে লিখিত আপত্তির ক্ষেত্রে সাক্ষীর নাম লেখা লাগে না, তারপর ঘটনার তারিখ, ঘটনার স্থান এটা লেখা লাগে না। আপত্তি কম। তাহলে মুসাবিদা কি একটা বুঝছেন না, যে মুসাবিদা এই ধরনেরই লিখতে হবে, এবং বাস্তবের মুসাবিদা ওইটা, বাস্তবের মুসাবিদাও এইটাই, ওখানে গিয়ে এইভাবে লিখতে হয় মামলা। জাস্ট এখানে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতেছি, আর ওই জায়গায় হলো বিস্তারিত লিখতে হয়, এই হলো পার্থক্য। ভিতরের কথাগুলো শুধু হাতের কোন দিলে বড়লা করে বড়লা দেবেন না। এই অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করেন। খুশি হবে না? হ্যাঁ, আর যদি সেরকম একটা আর একটা কপি দেবেন না, 10 পাতা দিয়ে দেবেন। অনেক মক্কেলরা ভালো বোঝে, অনেক মক্কেলরা কিছুই বোঝে না, হ্যাঁ। সেই রাতে নিয়ে তো পড়তে পারবে না, আবার তো ফেরত আসা লাগবে ধরিয়ে দেবে। কোনো প্রশ্ন আছে ভাই? নাহলে কম্পিউটার কত লিখবে, বড় একটা মামলা। কম্পিউটার লিখবেন। সেইরকম মক্কেল তো অবুঝ হয়, তাহলে বুঝবে কত বড়টা লেখছে। প্রশ্ন যদি না থাকে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকাল সকালে আছে, আর খাতা দেখিয়ে দেবানি, টেনশন নিয়েন না, যে কোনো সময় লিঙ্ক দেবানি বা ভিডিও পাবেন, সমস্যা নেই। টাটা। কথা আছে তো? হ্যাঁ অবশ্যই আছে, নিয়ে নেন, দাঁড়ান।